আসসালামু আলাইকুম ভাইয়ারা। তো আগের ক্লাসে আমরা পাওলির বর্জন নীতি পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে বলেছিলাম হুন্ডের নীতি পড়াবো, যেটা কোয়ান্টাম সংখ্যার সাথে অতটা সংযুক্ত না, তাই কোয়ান্টাম সংখ্যার ক্লাস থেকে ওটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। আজকে হুন্ডের নীতি থেকে শুরু হচ্ছে। তো দেখো এখানে বোর্ডে অনেক কিছু লেখা আছে, এই অংশটা পরে আসতেছি। আগে আমরা হুন্ডের নীতিটা নিয়ে একটু ঝালাই করে নিই। সেটা হলো, হুন্ডের নীতি বলেছে আমাকে যে সেম এনার্জি অরবিটাল electrons will remain unpaired as long as possible and they tend to stay in same spin. আচ্ছা, তাহলে ভাই ইংলিশে কেন বললেন? ভাই ইংলিশে বললে আসলে আমার মনে হয় যে বুঝতে সুবিধা হয়। মানে আমি যখন বুঝছিলাম, ইংলিশটা দিয়ে ভালো বুঝছি না। মানে সেম এনার্জি অরবিটাল যারা, তাদের ভিতর যখন ইলেকট্রন থাকবে, তারা চেষ্টা করবে আনপেয়ার্ড অবস্থায় থাকতে, যতক্ষণ তাদের পক্ষে সম্ভব হয়। যখনই তার সম্ভব হবে না, তখন তারা পেয়ার্ড হবে। এবং যখন আনপেয়ার্ড অবস্থায় থাকবে, তারা চেষ্টা করবে যে তারা যেন সেম স্পিনে থাকে। আচ্ছা, তাহলে এটা কিরকম? তিনটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, দুইটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো 1s2 2s2 3p2 3p6 3p8, এখানে দেখো 25টা ইলেকট্রন। দেখো এইখানে 19 নাম্বার আর 20 নাম্বার ইলেকট্রন এখানে ঢুকছে। তারপরে 3d তে 5টা ইলেকট্রন ঢুকছে। তো 3d তে যে 5টা ইলেকট্রন ঢুকলো, 3d তে 5টা ইলেকট্রন কিভাবে ঢুকলো, মানে কিভাবে আছে? 3d তে 5টা তো ভাই এভাবে থাকতে পারে, আবার মনে করো এভাবে না থেকে তোমার এরকমও থাকতে পারে, 4টা, এই 5টা, এই দুটাকে ফাঁকা রেখে দাও। কিন্তু আমি যখন হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করব, তখন আর আমার এরকম করে কোনো কিছু করার সুযোগ নেই। দেখো 5টা ইলেকট্রন প্রবেশ করবে, প্রত্যেকটাই তো ডি অরবিটাল, তার মানে প্রত্যেকটা এনার্জি সেম। ইলেকট্রনস আনপেয়ার্ড থাকবে, তার মানে এখানে একটা ঢুকবে, এখানে আরেকটা ঢুকবে না, আনপেয়ার্ড থাকবে। এখানে ঢুকছে, আরেকটা ঢুকবে না, আনপেয়ার্ড ঢুকবে, আরেকটা না, আনপেয়ার্ড। এবং দেখো আমি সবগুলো উপরের দিকে দিছি, মানে কি? সবগুলো উপরের দিকে দেওয়ার মানে হলো সবগুলোর একই স্পিনে আছে, মানে হয় সবগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অথবা সবগুলো ঘড়ির কাঁটার অপোজিট দিকে ঘুরতেছে, স্পিন একই থাকবে। এবং দেখো সবগুলো যেহেতু উপরের দিকে দেওয়া, তার মানে সবগুলোর স্পিন কোয়ান্টাম সংখ্যাটাও সমানই হবে, কারণ প্রত্যেকটাই আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলাদা হবে, কারণ এক একটা এক এক চৌম্বকীয়, কারণ এক একটা এক এক চৌম্বকীয় অবস্থানে থাকবে, মানে ত্রিমাত্রিক অবস্থান এক একটা এক এক রকম হবে, কিন্তু চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এর জন্য আলাদা হবে। কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা সবারই এক হবে, কারণ তারা একই স্পিনে আছে সবাই, মানে সবাই একই দিকে ঘুরছে। এখন তুমি যখন আয়রনের ক্ষেত্রে আসবা, দেখো আয়রন, ম্যাঙ্গানিজ 25, আয়রন হলো জাস্ট 26, এর পরেরটাই নিছি। কারণটা হলো, তোমার যেহেতু তুমি যদি বুঝে থাকো হুন্ডের নীতি, তাহলে সেম অরবিটাল, প্রত্যেকটা সেম চার্জের, প্রত্যেকটা তোমার সেম এনার্জির অরবিটাল। তো 6টা ইলেকট্রন ঢুকবে, প্রথম একটা ঢুকলো, এখানে পেয়ার করবে না, আরেকটা ঢুকলো, 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 পেয়ার করবে না। 25টা ইলেকট্রন হয়ে গেল। 26 নাম্বার ইলেকট্রনটা এবার কই যাবে? দেখো অ্যাজ লং অ্যাজ পসিবল বলা আছে। এখন দেখো ইলেকট্রন এখানে ঢুকতে হইলে এদের অযুগ্ম বা আনপেয়ার্ড অবস্থায় থাকার আর উপায় নেই। এখন কি, তাকে পেয়ার্ড হইতে হবে। তো পেয়ার্ড হইলে তো আর এক স্পিনে পেয়ার্ড হওয়া যায় না, তাই বিপরীতমুখী স্পিনে পেয়ার্ড হইল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যতক্ষণ এখানে পুরোটাই আনপেয়ার্ড রাখা হয়েছে, পুরোটাই আনপেয়ার্ড ছিল। এখানে 5টা আনপেয়ার্ড রাখার পরে দেখতেছে 6 নাম্বার ইলেকট্রনটা, মানে 26 নাম্বার ইলেকট্রনটা ঢুকতে হইলে পেয়ার্ড হইতেই হবে। সো এখানে উল্টা স্পিন এসে পেয়ার্ড হবে। যতক্ষণ সে আনপেয়ার্ড থাকবে, ততক্ষণ সে tend to stay in same spin until those are unpaired. The electron will stay in same spin, but that is as long as possible. এখানে দেখো আর পসিবল হয়নি এই অরবিটাল ইলেকট্রন আর এই অরবিটালের ষষ্ঠ, মানে 3d তে ষষ্ঠ ইলেকট্রনটাকে আমার অবশ্যই পেয়ার্ড করে দিতে হয়েছে, কারণ এর আনপেয়ার্ড অবস্থায় থাকার সকল সুযোগ ফুরায় গেছে। আচ্ছা, এই হলো তোমার হুন্ডের নীতি। এটা আরেকটা যদি এক্সাম্পল দেখতে চাও, তাহলে আয়রনের পরবর্তী এক্সাম্পলটাই দেখায়, যেটা হলো কোবাল্ট। কোবাল্টের সি ওটা কিন্তু ছোট, 27, যেটার ভাইয়া পুরোটা লাস্টে আসবে 3d7 4s2। তাইলে ভাইয়া 3d যে 7 আসতেছে, এখানে ইয়াটা কিরকম ভাইয়া? এখানে 20টা ইলেকট্রন ঢুকে হলো 4s2 পর্যন্ত, আর আছে 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন ইয়াটা কিরকম হবে দেখো, কোবাল্টের 7টা ইলেকট্রন এখানে কিভাবে ঢুকবে দেখো। এই প্রথম ইলেকট্রনটা ঢুকলো, দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকলো, তৃতীয় ইলেকট্রনটা ঢুকলো, চতুর্থ ইলেকট্রনটা ঢুকলো, পঞ্চম ইলেকট্রনটা ঢুকলো। এখন হুন্ডের নীতি অনুযায়ী
এখানে কিন্তু আর ইলেকট্রন ঢোকার মতো অবস্থা নাই, কারণ সকল স্থান একটা একটা ইলেকট্রন দিয়ে একমুখী স্পিনে পূর্ণ হয়ে গেছে। এখন যেহেতু আর পূর্ণ হতে মানে একটা করে রাখা সম্ভব না, অযুগ্ম রাখা সম্ভব না, তাই আমার এখন মধ্যে যুগ্ম রাখতে হবে। যুগ্ম রাখার সময় আমি কি বলেছিলাম যে তারা পেয়ার্ড হয়ে যাবে, মানে যুগ্ম রাখার সময় তারা যখন পেয়ার্ড হয়ে যাচ্ছে তখন তাদের স্পিনটা উল্টে যাবে। এই 6 নাম্বার ইলেকট্রন, এই হলো 7 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে। তো এইটা হলো আমার হুন্ডের নীতি অনুযায়ী কিভাবে ইলেকট্রন গুলা তার কনফিগারেশনে থাকবে, কিভাবে তারা একমুখী স্পিনে থাকবে না বিপরীত স্পিনে থাকবে, তারা কি অযুগ্ম থাকবে না যুগ্ম থাকবে, এগুলো এখান থেকে বোঝা যাবে। এগুলো থেকে হয় নৈর্বর্তিক আসে। কিরকম নৈর্বর্তিক আসে সেটা একটু দেখাই তোমাকে। জাস্ট নৈর্বর্তিকে জাস্ট অপশনগুলো দেওয়া থাকবে আর বলবে নিচের কোনটা হুন্ডের নীতি সমর্থন করে। যে হুন্ডের নীতি সমর্থন করে কোনটি, জাস্ট কোশ্চেনে তোমার এতটুকুই দেওয়া থাকবে। হুন্ডের নীতি সমর্থন করে কোনটিতে প্রথম দেওয়া আছে মনে করো এরকম কিছু একটা, তারপরে দেওয়া আছে মনে করো খালি ডি অরবিটালে না ভাই, পি অরবিটালেও কিন্তু হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। এটা একটা অপশন। এই 4টা অপশন দেওয়া হলো তোমাকে, ঠিক আছে। 4টা অপশন দিয়ে তোমাকে বলা হয়েছে যে হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল হয় কিনা। হুন্ডের নীতি কোনটা অ্যাপ্লিকেবল হবে। এখন তুমি দেখো এখানে যখন আসবা একটা অযুগ্ম আছে, ঠিক আছে, কিন্তু একমুখী স্পিনে নাই, তাহলে এটা আউট অফ দ্য ইকুয়েশন। এখানেও দেখো অযুগ্ম আছে কিন্তু 3টা এক স্পিনে 3টা বিপরীত স্পিনে, এটাও বলা হয়নি। বলা হয়েছে যতক্ষণ তারা একমুখী স্পিনে থাকবে যতক্ষণ তারা অযুগ্ম থাকবে ততক্ষণ তারা একমুখী স্পিনে থাকবে। সো এটা আউট অফ দ্য ইকুয়েশন। এরপরে হইলো এটা, এখানে দেখো যতক্ষণ অযুগ্ম ছিল ততক্ষণ একটা ছিল একমুখী স্পিনে ছিল, যখন যুগ্ম হয়েছে তখন উল্টে গেছে, তার মানে এটা ঠিক আছে। আর এইখানে দেখো আমার একটা জায়গা ফাঁকা রেখে এখানে যুগ্ম বানাইছি, যদিও এই ইলেকট্রনটাকে আমি এখানে রেখে অযুগ্ম রাখতে পারতাম, যেহেতু সে অযুগ্ম থাকার অবস্থা থাকা সত্ত্বেও যুগ্ম হয়েছে, তার মানে সে হুন্ডের নীতি মানে নেই, তার মানে এটা হবে অ্যান্সার। এরকম নৈর্বর্তিক হরমেশাই আসে, ঠিক আছে। তো এটা বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করে রেখে দিই। আচ্ছা, এই গেল হুন্ডের নীতির ব্যাখ্যা এবং ঘটনাগুলো। এরপরে আমরা যেটা চলে আসবো, এটা হয়ে একটা মানে নর্মাল টপিক, নর্মাল কিছু অঙ্ক আসে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা, মানে অনেক সময় আমাদের মাথায় কাজ করে না অঙ্কটা দেখলে। তো সেটা একটু দেখি। সেটা হইলো আমাদের এই লাস্ট সূত্রটা একটু দেখ, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এটা মূলত ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি বোঝানো হয়, দ্বৈত প্রকৃতির ব্যাপারটা বোঝানো হয়েছে এটা দিয়ে। এই ব্যাপারটা কে বলছেন? বিজ্ঞানী ব্রগলি বা ডি ব্রগলি, উনি এই ব্যাপারটা বলছেন যে ইলেকট্রনের দুই রকম প্রকৃতি আছে, একটা হলো পার্টিকেল, একটা হলো তার পার্টিকেল নেচার, একটা হলো তার ওয়েভ নেচার। তো পার্টিকেল নেচার হোক আর ওয়েভ নেচারই হোক, তো এখান থেকে ডি ব্রগলি অ্যাকচুয়ালি দুইটা সমীকরণকে মার্চ করছেন কি হবে, যখন ইলেকট্রনটা পার্টিকেল তখন তার এনার্জি কি হবে, ইকুয়াল টু এমসি স্কোয়ার, আমাদের আইনস্টাইন বলে গেছেন এটা। আর যখন ইলেকট্রনটা হবে, এটা হলো যখন ইলেকট্রনটা পার্টিকেল, আর এটা হলো যখন ইলেকট্রনটা ওয়েভ। আর ইলেকট্রন তো হয়ে একই জিনিস, তাহলে ওয়েভের এনার্জি যা পার্টিকেল এনার্জি তো ওইটাই হবে, তাহলে এই দুটোরে আমরা ইকুয়াল টু বলতে পারি এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ মিউ। এখান থেকে এই এম সি স্কোয়ার এইচ সি বাই ল্যামডা ভি কে লেখা, মিউ কে লেখাতে সি বাই ল্যামডা, স্কোয়ার আর এই সি কাটাকাটি করলে এখান থেকে সমীকরণটা আসে অনেকটা এরকম যে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম সি। এমন একটা জিনিস চিন্তা করে দেখো, কোনো একটা ইলেকট্রন যদি আলোর বেগে গতিশীল হয় তাহলে এখানে তার বেগ বসানো হবে, কারণ কোনো একটা ইলেকট্রন যদি আলোর বেগে গতিশীল না হয়, কম বেগে গতিশীল হয়, তাহলে এখানে নর্মাল বেগ হবে। তাহলে সেখান থেকে এরপরে সূত্রটাকে বানানো হয়েছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি, যেটা তোমাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে একটা বস্তু যদি গতিশীল হয় তার ভর এবং বেগ ব্যবহার করে আমরা তার তরঙ্গ নির্ণয় করতে পারবো। সকল বস্তুরই আমাদের তরঙ্গ ধর্ম এবং
পার্টিকেল ধর্ম আছে বা কণা ধর্ম আছে। এখন ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু আমরা পরমাণু পড়ছি, তাই আমরা ইলেকট্রনটা নিয়ে বেশি আলোচনা করতেছি। এইখান থেকে যখন ম্যাথ দেয় না, তখন মানে আমরা কিছুটা ধান্দায় পড়ে যাই যে মানে আসলে আমরা কি করবো। সেটা তোমাকে দেখাচ্ছি, দেখো। মানে অঙ্কটা মানে এমন ভাবে উপস্থাপন করা হবে যেন আমরা মানে বুঝবোই না আসলে এটা কিসের অঙ্ক, বাট এটা হলো দ্রুত প্রকৃতির অঙ্ক। তো প্রথম অঙ্কটা দেখো, এটা আমি দিচ্ছি, যেটা যে 10⁻⁻2 কেজি ভরের একটি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য 3×10⁻14 মিটার হলে বেগ কত? এটা কিন্তু ইঞ্জিনিয়ার ধরে একটা বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা কোনোদিনই শিখিনি, কিন্তু এখন আমরা কি জানি, একটা যে কোনো একটা অবজেক্টের পার্টিকেল ধর্ম আছে, তার ওয়েভ ধর্ম আছে। তো সেই হিসাবে এইটা অ্যাকচুয়ালি আমার ডি ব্রগলি সমীকরণকে ইন্ডিকেট করতেছে। ডি ব্রগলি সমীকরণে দেখো এই ভ্যালুগুলো খুব সুন্দর মতন দেওয়া আছে। h = m, ল্যামডা = h/mv। যেহেতু আমার বেগ বের করতে হবে, বেগটাকে এ পাশে নিয়ে এসে h/m ল্যামডা। এইচ এর ভ্যালু, এখন ব্যাপারটা হলো এইচ এর ভ্যালু তুমি সিজিএস একক, এখানে তোমার সিজিএস বা এসআই এককে কোনো সমস্যা নেই, তুমি যে কোনোটাই বসাইতে পারো। এখানে যখন সিজিএস এককে বসাই আমরা, মনে করো এটা হলো 6.627 × 10⁻⁻27 8 সেকেন্ড, এটা হলো এম। দেখো কেজিতে আছে, কেজিকে গ্রামে নিতে হইলে 10³ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই হলো 10³ দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এটা গ্রামে চলে গেল, সিজিএস এককে যাচ্ছি। আর ল্যামডা তো সেন্টিমিটারে নিতে হবে, মিটারকে যদি আমি সেন্টিমিটারে নিতে চাই তাহলে আবার 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 × 10⁻⁻14 × 10²। তাহলে এইখান থেকে আমার যে ভ্যালুটা আসবে সেটা হবে আমার বেগের ভ্যালু। এখন আমি ক্যালকুলেটর থেকে তোমাকে বলে দিচ্ছি ভ্যালুটা কত আসতেছে। আচ্ছা সরি, এটাকে অনেকে 6 to 4 দেয় তোমাদের বই। আচ্ছা, আমি 6 to 4ই দিলাম, কারণ 6 to 7 দিয়েও অনেক জায়গায় করা হয়। মানে আমি 6 to 7 দিয়ে দেখছিলাম, এই জন্য লিখছিলাম। এটা হলো 10⁻⁻2 আর 10³ মানে এখানে খালি 10 লিখলেই হবে, আর এখানে আছে 10², তাহলে টোটালে 10³ লিখলেই হবে। আর এখানে হলো 3 × 10⁻⁻14, যেখান থেকে তোমার বেগের ভ্যালু আসতেছে 2.208 × 10⁻⁻16। এগেইন আমি বলতেছি ভাই, এটা সিজিএস এককে ভ্যালু সিজিএস এককে বসাইছি ভাইয়া। সিজিএস এককে যেহেতু বসাইছি, সেহেতু আমার এখানে সেকেন্ড, গ্রাম, সেন্টিমিটার। সো এটা হলো আমার সেন্টিমিটার পার সেকেন্ড। এটারে তুমি চাইলে মিটার পার সেকেন্ডও নিতে পারো। তুমি যদি বলো যে ভাইয়া আমি এটাকে এসআই এককে ভ্যালু বসাইতে চাই, তাহলে এসআই এককে ভ্যালু বসানো ভাইয়া খুবই সোজা জিনিস। এসআই এককে যখন ভ্যালু বসাইতে যাবা, তখন দেখো তোমার কেজিকে কেজি রেখে দিলেই হবে, 10³ গুণ করার দরকার নাই। আর মিটারকে মিটারে রেখে দিতে হবে, 10² গুণ করার দরকার নাই সেন্টিমিটার নেওয়া। কিন্তু এটা হলো 8 সেকেন্ড। 8 সেকেন্ডকে তোমার অবশ্যই তোমাকে এটাকে মিটার জুলে নিয়ে যেতে হবে। 8 সেকেন্ডকে যেহেতু জুলে নিয়ে যেতে হবে, সো সেখানে বলা হয় হলে 1 জুলে 10⁻7 আর, তাহলে এটার সাথে আবার 10⁻⁻7 গুণ করতে হবে। 10⁻⁻7 যদি গুণ করো, তাইলে তোমার 10⁻⁻7 গুণ করতে হবে, তাইলে তোমার এটা মিটারে চলে, এটা তোমার মানে জুলে চলে আসবে। তখন তোমার এই অঙ্কটা আবার হয়ে যাবে যে মানে কি, তখন তোমার অঙ্কটা ডিরেক্ট যে অ্যান্সারটা আসবে সেটা ডিরেক্ট তোমার মিটার পার সেকেন্ডেই আসবে। তুমি ওটি তোমার অ্যান্সার লিখে দিতে পারো, সমস্যা নেই। আমি বলবো কি সিজিএস এককটা নিয়ে অঙ্কটা করতে, কারণ সিজিএস একক দিয়ে এই অন্যান্য সূত্রগুলোর অঙ্ক না, সিজিএস একক দিয়ে করলে ভালো মিলে বলবো না, অ্যাকচুয়ালি এই সূত্রগুলো যখন ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে আবিষ্কৃত হয়েছে, তখন এসআই এককের প্রচলন ছিল না, সিজিএস একক দিয়েই সবকিছু করা হয়েছে। এটার ক্যালকুলেশনে অলওয়েজই সিজিএস একক ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই আমি তোমাকে সাজেস্ট করবো যে অবশ্যই এটাকে তুমি
সিজিএস একক দিয়ে করবা, তাহলে তোমার মানে প্র্যাকটিসটা থাকবে। সিজিএস এককের ভ্যালুগুলো একটু দেখে রাখলেই হয়ে যায়, কনভার্সন দেখার দরকার নেই। কারণ তোমার হাইয়েস্ট হলে বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিবে। বেগ সেগুলো কি মিটারকে সেন্টিমিটারে নাও বা সেন্টিমিটারকে মিটারে নাও, মিটার পার সেকেন্ডে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড, যেটা খুবই সোজা, যেটাতে তোমার অত বড় সমস্যা হবে না। ঠিক আছে, আর তোমার এইটাকে যখন তুমি ইয়াতে নিবা তখন এখানে 10⁻⁻34 হবে। ঠিক আছে, মানে যখন তুমি এটাকে এসআই এককে নিবা তখন এটা জুল সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই হলো তোমার ডি ব্রগলির অঙ্কগুলো মানে একটু অন্যরকম, কিন্তু অঙ্কটা এই জন্য তোমাকে একদম ফুল করে দেখালাম। ঠিক আছে, এরপরে আমরা এই সূত্রের অঙ্কগুলোতে যাচ্ছি, রিডবার্গ ধ্রুবকের অঙ্ক এবং এটার তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুগুলো ইত্যাদি, এগুলো আমরা নেক্সট বোর্ডে শিখতেছি। আচ্ছা ভাইয়া, তো আমি যেটা বললাম যে এইবার এইখানে আমরা এই সূত্রগুলোর ইমপ্লিমেন্ট গুলো শিখবো। যেখানে ভাইয়া সূত্রগুলোর ভিতরে একটা সূত্র আমি লিখি নেই এখানে, যেটা তোমাকে পরে দেখাবো। দেখো, লিথিয়ামের সেকেন্ড শক্তি স্তরের ব্যাসার্ধ কত, এটা হলো আমার প্রথম অঙ্ক। তো দেখো, এখানে তোমার অন্য কোনো ডাটা দেওয়া নেই, অন্য কোনো ডাটাই দেওয়া নেই। এইটাকে তুমি লিখে রাখবা, এটা হলো তোমার টাইপ 1, এটা হলো তোমার টাইপ 1, যেটা টাইপ 1 এর নাম লিখবা আর উইদাউট ভি। মানে বেগ ছাড়া ব্যাসার্ধ বের করতে হবে, আর উইদাউট ভি। ঠিক আছে, টাইপগুলো মাথায় রাখলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। আর উইদাউট ভি, দেখো এখানে কোনো ভি এর ভ্যালু দেওয়া নাই, এই জন্য এটা আমি নর্মাল অঙ্ক, এটা জাস্ট এই সূত্রটা বসাইলে হবে। তাহলে দেখো এখানে তুমি ব্যাসার্ধ কত, আর দেখো এই সূত্রটা পুরো লিখছি, আর = n² h² ডিভাইডেড বাই 4π² mz e²। আচ্ছা, এইখানে যে ভ্যালুগুলো বসাইতে হবে এগুলো পরিচয়গুলো আমি এখানে লিখে দিয়েছি। n হলো শক্তি স্তর, m হলো ইলেকট্রনের ভর, z হলো অ্যাটমিক নাম্বার অফ দ্য মলিকিউল, e হলো ইলেকট্রনের চার্জ। এখন তোমাকে তো আবার বলছি এগুলোর জন্য সবসময় সিজিএস এককে বসাবো, কারণ সিজিএস একক দিয়ে এগুলো প্রমাণ করা হয়েছিল। সিজিএস এককের জন্য কিছু কিছু জিনিস আমার আগে আমি জানতাম না, জানার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে 1 কুলম্ব এটা হলো এসআই একক। এটাকে সিজিএস এ নিলে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়, এএমইউ এর মতো। ইএসইউ হলো 3 × 10⁹, ইএসইউ মানে 1 কুলম্ব, আর 1 জুল মানে হলো 10⁷ আর হলো আমার সিজিএস একক। আচ্ছা, এখন প্রথম হলো এন কিভাবে শক্তি স্তর, এখানে লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তর বলছে, তাহলে এন এর ভ্যালু 2। এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.624 × 10⁻⁻27, যেহেতু এটা আমার সিজিএস। 4π² এটা হলো এম কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কি গ্রামে নিতে হবে, গ্রামে নিলে 9.1 × 10⁻⁻28 গ্রাম। ভেরি গুড। তারপর কি ভাই জেড কি অ্যাটমিক নাম্বার, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত ভাই 3। আচ্ছা, এরপর হলো ইলেকট্রনের চার্জ, e² আছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ 1 কুলম্ব মানে তো এত ইএসইউ, তাহলে ইলেকট্রনের চার্জ ভাই কত ইএসইউ। ইলেকট্রনের চার্জ ভাই তুমি এটা মুখস্থ করেও রাখতে পারো বা বের করেও রাখতে পারো, আমি এখানে যদিও লিখে দিচ্ছি 4.8 × 10⁻⁻10 ইএসইউ। তাহলে এইটা এখানে বসাই দিব, এটা তুমি বের করে দেখতে পারো, 1.6 × 10⁻⁻19 কুলম্ব মানে এত ইএসইউ। তাহলে 4.8 × 10⁻⁻10 সব ভ্যালুগুলো বসাই দিছি। মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো সিজিএস এককে বসাইছি। সো আর এর ভ্যালুটা আমার আসবে সেন্টিমিটারে, দ্যাট ইজ 7.054 × 10⁻⁻9 সেন্টিমিটার। সো দিস ইজ ইউর ফার্স্ট ম্যাথ টাইপ 1, যেখানে আর উইদাউট ভি, মানে আমরা ব্যাসার্ধ বের করব কিন্তু তাতে কোনো বেগের ভ্যালু দেওয়া থাকবে না। বেগের ভ্যালু দেওয়া থাকলে কিভাবে ব্যাসার্ধ বের করব সেটা আমরা নেক্সট স্টেপে শিখবো, মানে নেক্সট টাইপে শিখবো। ঠিক আছে, এই হলো তোমাদের টাইপ 1। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এতটুকু জিনিস মাথায় রাখতে হবে, তাহলেই হবে। সব একক সিজিএস বসাবো, এরপর যদি তোমার জিজ্ঞেস করে কত মিটার, এটার মিটারে নিয়ে যাও, শেষ। ঠিক আছে, আচ্ছা এটা হলো তোমার টাইপ 1। আচ্ছা ভাই, এবার হলো টাইপ 2। দেখো টাইপ 2 তে কি বলা হয়েছে, আর উইথ ভি, মানে বেগের ভ্যালু দেওয়া থাকবে, ব্যাসার্ধর ভ্যালু বের করতে হবে। যেমন 4th শক্তি স্তরে ইলেকট্রনের বেগ এত হলে এত, তাহলে ব্যাসার্ধ কত। আচ্ছা, তাহলে আমার দেখো আমার বেগ বসাইতে হবে, কিন্তু এখানে আর এর ভ্যালুতে ভি নাই,
তার মানে বেগের ভ্যালু বসানোর জন্য আর এর এমন একটা সমীকরণ প্রয়োজন যেটা ভি আছে, যেটা হলো mvr ইকুয়াল টু nh বাই 2h/, বোর যে সূত্রটা দিয়ে গেছে সেই সূত্র অনুযায়ী mvr ইকুয়াল টু nh বাই 2h/। আচ্ছা, nh বাই 2h/, n কি? শক্তি স্তর, ফোর্থ শক্তি স্তর, তাহলে 4। h কি? আমি সিজিএস এককে বসাইতেছি, কারণ আমি বলছি সিজিএস এককে বসানোটা সুবিধাজনক। 2/π, এটার তো ভ্যালু বসানোর কোনো দরকার নেই, এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাইতে পারবা। n ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর তো জানো 9.1 × 10⁻⁻28 গ্রাম। আর হলো ভি, এখন ভি এর ভ্যালুটা দেখো, ভি এর ভ্যালুটা আছে মিটার পার সেকেন্ডে, এটাকে তো তোমার সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই না? সেন্টিমিটার পার সেকেন্ডে যখন এটাকে নিয়ে যাব, তখন এটা হয়ে যাবে 7 × 10⁻5 × 10², জাস্ট এটাকে সেন্টিমিটারে নিয়ে গেল। তাহলে এখান থেকে যখন ভ্যালুটা হিসাব করব, তখন এটার ভ্যালু আসবে 6.625 × 10⁻⁸ সেন্টিমিটার। এখন তুমি চাইলে এটাকে মিটারে নিতে পারো, ন্যানোমিটারে নিতে পারো, যে কোনো কিছুতে নিয়ে যেতে পারো। এই হলো তোমার ফোর্থ শক্তি স্তর ইলেকট্রনের বেগ, এটা হইলে তার ব্যাসার্ধ। ঠিক আছে, একটা হলো ব্যাসার্ধ এমনি এমনি বের করে ফেলছি, আর একটা হলো ইলেকট্রনের বেগ ইউজ করে বের করছি। সো তুমি তোমার প্রশ্নটা খুব খেয়াল করে দেখবা বেগের ভ্যালু দেওয়া আছে কিনা। বেগের ভ্যালু দেওয়া থাকলে এটা, না থাকলে ওইটা। ঠিক আছে, একটার জায়গায় আরেকটা বসাই দিলে কিন্তু ভাইয়া নাম্বার দিবে না। ঠিক আছে, এই হলো তোমার টাইপ 2, যেটাতে আর উইথ ভি। এখন পরবর্তী যে দুইটা টাইপ 3 আর 4, এখানে অ্যাকচুয়ালি তোমাকে ওইরকম ভাবে মানে এইটারই উল্টা জিনিস শিখবা। যেমন বেগের ভ্যালু বের করবা অন্য কোনো তথ্য ছাড়া, আরেকটা হলো বেগের ভ্যালু বের করবা আর এক তথ্য আর দেওয়া থাকবে ওইটা ইউজ করে। ঠিক আছে, তাহলে এর পরের টাইপটা দেখো। আচ্ছা ভাই, এটা হলো তোমার টাইপ 3 অঙ্ক, যেখানে দেখো আগের মতনই বলা হয়েছে ভি উইথ আর, মানে ব্যাসার্ধ দেওয়া থাকবে আর বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো ব্যাসার্ধ নাই এই সূত্রে ভি এর, তার মানে এটা বাদ। আমরা কি করবো, ব্যাক টু দ্য বোর্ড ইকুয়েশন, mvr ইকুয়াল টু nh বাই 2h/। তারপর ভি এর ভ্যালু এভাবে বের করবো। ভেরি গুড। এখন এন এর ভ্যালু কত? এম শেল, KLM, তার মানে 1 2 3 নম্বর শক্তি স্তর, এন এর ভ্যালু 3, এইচ এর ভ্যালু 6.624 × 10⁻27 আর্ক সেকেন্ড। যেহেতু এটা সিজিএস এককে বসাচ্ছি, 2π, এটা কি ইলেকট্রনের ইয়ে বলছে, তবে 9.8 × 10⁻28 গ্রাম। আর এইটা হলো দেখো ন্যানোমিটারে বসানো, এটা হলো তোমার ন্যানোমিটার, এটা হলো তোমার ন্যানোমিটারে ন্যানোমিটারে বসানো হয়েছে ব্যাসার্ধের ভ্যালু। তারপর এটার সাথে 10⁻7 গুণ করা হয়েছে, বিকজ আমার ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। ন্যানোমিটার কাছে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। এরপরে আর আমাদের কি বাকি থাকলো, আমার হিসাব করে দেখতে হবে যে ভ্যালুটা কত আছে। ভ্যালুটা আসবে 7.29 × 10⁹ সেন্টিমিটার, 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা তুমি চাইলে মিটার পার সেকেন্ডে নিতে পারো, ন্যানোমিটার পার সেকেন্ডে নিতে পারো, আরো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারো। তো এটা সিজিএস এককে কিভাবে করতে হয় সেটা দেখালাম। এই হলো তোমার টাইপ 2 এর অঙ্ক। টাইপ 3 এর অঙ্ক, যেখানে ভি উইথ আর, মানে বেগ বের করবো আর এর মাধ্যমে তোমার ভোরের ইকুয়েশন দিয়ে, যেখানে এটা ন্যানোমিটারে দেওয়া আছে। এটা ভাই পিকোমিটার, ফেমটোমিটার, কিলোমিটার, অনেক কিছুতে দেওয়া থাকতে পারে, বাট আমি ঘুরে ঘুরে সিজিএস একক, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটারে নিয়ে আসার ইয়ে করলাম, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা টাইপ 4 এ চলে যাব। আচ্ছা ভাই, এবার হলো টাইপ 4 এর অঙ্ক, যেখানে আমি বেগের ভ্যালু বের করব আর এর সাহায্য ছাড়া। তাহলে বেগের ভ্যালু যখন আমার আর এর সাহায্য ছাড়া বের করতে হবে, তখন আমরা এটাতে চলে যাব, vn = 2πZe²/nh। তাহলে দেখো অঙ্ক প্রশ্নটা দেখো, সোডিয়ামের 11th ইলেকট্রনের বেগ কত? তোমার ব্যাপারটা জানতে হবে যে সোডিয়ামের 11th ইলেকট্রনটা কই আছে। তো সোডিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাসটা করি, তখন আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s1, তার মানে এটা হলো আমার 11th ইলেকট্রনটা, তার মানে সে তৃতীয় শক্তি স্তরে আছে। ব্যাস এতটুকু জানলেই চলবে। তাহলে 2πZ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 বসলো। Ze², ই হলো ইলেকট্রনের চার্জ, 4.8 × 10⁻10 ESU বসাই দিলাম, সিজিএস একক। আর নিচে 3 লিখছি। 3 কেন লিখছি? 3 হলো এন এর ভ্যালু, 3 11th ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে আছে। আর হলো এইচ এর ভ্যালু তুমি আর সেকেন্ডে বসায় দাও, 10⁻27। ব্যাস, তো এখান থেকে তোমার ভি এর ভ্যালু চলে আসবে 80.169 × 10⁻9
সেন্টিমিটার পার সেকেন্ড, যেটাকে তুমি চাইলে মিটার পার সেকেন্ডও নিতে পারো। তো সিজিএস এককে করলে তো সিজিএস এককেই অ্যান্সার আসবে, সিজিএস সেন্টিমিটার সেকেন্ড। এই হলো তোমার টাইপ 4, যেটাতে আমি বেগের ভ্যালু বের করব, কিন্তু ওইখানে কোনো আর ইউজ করব না। ঠিক আছে, মানে আর ইউজ করবো না, মানে আর এর ভ্যালু দেওয়াই থাকবে না। যেমন এখানে কিন্তু আর কিছু দেওয়া নেই, কোনো তথ্যই দেওয়া নেই, জাস্ট 11th ইলেকট্রন বলা আছে। 11th ইলেকট্রনের মাধ্যমে আমার এই তিনটাকে বের করতে সুবিধা হয়েছে। আর সোডিয়াম বলাতে আমি এখানে 11 বসাইছি। এখানে যদি তোমার পটাশিয়াম বসাইতো, তাহলে এখানে আমি পটাশিয়াম এরিয়াটা বসাইতাম। ঠিক আছে, এই হলো পটাশিয়ামের পারমাণবিক অ্যাটমিক নাম্বারটা বসাইলাম। এই হলো তোমার টাইপ 4, যেখানে ভি এর ভ্যালু আমরা আর দিয়ে বের করব, আর ছাড়াই বের করতে পারি। আচ্ছা, দেখো এই দুটো সূত্র নিয়ে আমাদের সকল কাজকর্ম হয়ে গেল। আমরা ভোরের সূত্রের অঙ্ক করে ফেলছি এবং আমরা ডি ব্রগলির অঙ্ক করে ফেললাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো এই শক্তির ম্যাথটা, একটা শক্তি স্তরে শক্তি কতটুকু এবং সেই শক্তি দিয়ে ইলেকট্রন যে উঠানামা করতেছে তার গ্যাপ থেকে সে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করব আস্তে আস্তে সামনের টাইপগুলোতে। সো এরপরের টাইপটা দেখি। আচ্ছা ভাই, এবার হলো টাইপ 5, যেখানে আমরা এনার্জির কাজ করব। যে এনার্জির কাজের জন্য আমরা দেখো এনার্জি থেকে ল্যামডা বের করব। এরকম না যে আমাকে এনার্জি গুলো দেওয়া থাকবে শক্তি স্তরে, সেখান থেকে আমি বিকিরিত যে তরঙ্গ, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। আচ্ছা, তো বলা হয়েছে হাইড্রোজেনের সেকেন্ড ও থার্ড শেলের এনার্জি 5.42 × 10⁻12 এবং 2.4 × 10⁻12 আর ইলেকট্রন নেমে আসলে বিকিরিত তরঙ্গের ল্যামডা কত বা তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন তোমার প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো এনার্জির যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, যে ইলেকট্রন এইখানে থার্ড এনার্জি স্তরে ছিল, এখানে সেকেন্ড এনার্জি স্তরে এভাবে যে ইলেকট্রনটা নেমে আসলো, তাহলে এইখানে তার একটা এনার্জির গ্যাপ হয়েছে। এই গ্যাপের এনার্জিটা এসে বিকিরণ করছে শক্তি আকারে, যেটা হলো তরঙ্গ, এবং এই তরঙ্গের এই যে মিউ বা কম্পাঙ্ক, এটা বের করলে আমরা ল্যামডা বের করতে পারবো। সেই হিসাব অনুযায়ী ডেল ই ইকুয়ালস টু E2 - E1, মানে উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে দেখো থার্ড শেলের ইলেকট্রন মাইনাস থার্ড শেলের এনার্জি মাইনাস সেকেন্ড শেলের এনার্জি ইজ ইকুয়ালস টু Hv। এখন ঘটনা হলো ভাই এখানে মাইনাস বসাইলেন কেন? তুমি দেখো যে কোনোটা এনার্জি বের করতে হইলে এনার্জির যে ইকুয়েশন আমরা প্রমাণ করা হয়েছে পরমাণুর ভিতরে কোনটা শক্তি স্তরে শক্তির যে ইকুয়েশন প্রমাণ করা হয়েছে তাতে মাইনাস আছে। তাই আমাকে যদিও এখানে এনার্জির ভ্যালুটা দিয়ে দিছে, আমার কিন্তু মাইনাস সহ হিসাব করতে হবে, কারণ সূত্রগুলো মাইনাস দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, মানে সূত্রগুলো এমন ভাবে বানানোর পরে দেখা গেছে এটা মাইনাস থেকে যায়। তা আমরা যখন এনার্জি বলবো, আমরা এনার্জি তো ভ্যালুটাই বলবো, এই জন্য তোমাকে ভ্যালু বলে দিছে, বাট তোমাকে নেগেটিভ সাইনটা নিয়েই নিতে হবে। তুমি প্রমাণে দেখবো যেখানে একটা মাইনাস আসবেই, এটা ইনডিফিনিট। তো এখানে দেখো এইটার মাইনাস ভ্যালুটা বসাইলাম, এটা প্লাস মাইনাস ভ্যালুটা বসাইলাম, এরপর এটা এখান থেকে প্লাস হয়ে যাবে এবং হিসাব করলে 3.01 × 10⁻12 বার হবে। আর মিউকে সি বাই ল্যামডা লেখা যায় এইচ সি বাই ল্যামডা। এই যে সি এর ভ্যালুটা বসাইছেন ভাইয়া, এইচ এর ভ্যালুটা ভাই এতক্ষণ অনেকবার এইচ এর ভ্যালু বসাইছি, তাই আর এইচ এর ভ্যালু বসাইনি। তো সি এর ভ্যালুটা বসাই দেখাইতেছি এই কারণে যে 3.3 × 10⁻10, সি তো আলোর বেগ, সি তো আলোর বেগ তো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ভাই মিটার/সেকেন্ড তো এটা তো আগে বসাইছি না, আগে যদি সিরিয়াস এককে বসাইতে তাহলে ওটা সেন্টিমিটার/সেকেন্ড নিতে হবে, মিটারকে সেন্টিমিটার 10² দিয়ে গুণ দিতে হয়। সেই জন্য 3.8 × 3 × 10⁸ × 10², মানে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। সেটা এই হলো, সেখান থেকে আমি ল্যামডার ভ্যালু সেন্টিমিটারে বের করে ফেললাম। ওটা মিটার, ন্যানোমিটার, এই মিটার, মিটার যেখানে সেটা নিয়ে দিতে পারো। তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারলো নেগেটিভ গুলো কেন হইলো, কারণ ভাই এনার্জির মানে ফর্মুলা এক্সপ্রেশনে আমার নেগেটিভ দিতে হবে, তাই নেগেটিভ। আমাকে ভ্যালু বলার জন্য আমাকে পজিটিভ ভ্যালু, জাস্ট ভ্যালুটা বলছে পজিটিভ দিয়ে। আর এটা হলো প্লাঙ্কের সূত্র দিয়ে বের করতে হবে, এবং এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যেহেতু আমরা আর্ক বসাচ্ছি তাই আমার সবকিছু ইয়াতে বসে দেবো। এইচ এর ভ্যালু এতক্ষণ আমি অনেকবার তোমাকে ইয়াতে বসায়, মানে আর সেকেন্ডে ভ্যালুটা বসায় দেখাইছি, তাই এখানে আর বসায় দেখাইনি, এইটা বসায় দেখাইলাম জাস্ট মিটার/সেকেন্ডটা যে সেন্টিমিটার/সেকেন্ডে নেওয়া হবে সেটা বোঝানোর জন্য। এই হলো তোমার এনার্জি রিলেটেড অঙ্ক, যে কিভাবে তুমি এনার্জি দিয়ে তুমি ল্যামডা বের করতে পারবে। এখন অনেক সময় তোমাকে এনার্জি দিবে না, কিন্তু বলবে 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বরে নেমে আসছে, বা 4 নম্বর থেকে 1 নম্বরে নেমে আসছে, তখন আমি কি করব? সেটার জন্য যেটা করতে হবে এটা তুমি নেক্সট টাইপে পাবা। আচ্ছা ভাই, এটা হলো তোমার টাইপ 6, যেখানে আমরা ল্যামডার ভ্যালু বের করব রিডবার্গ ধ্রুবক ইউজ করে। এখন হলো ভাই রিডবার্গ ধ্রুবক কি? এই যে আমরা এক জায়গায় না প্রথম এনার্জি থেকে দ্বিতীয় এনার্জিটা বিয়োগ করে দিয়ে অনেক জাস্ট ক্যালকুলেশন করলাম আমার প্লাঙ্কের সূত্র দিয়ে, সেই ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য রিডবার্গ ক্যালকুলেশন করে
এখানে রিডবার্গ ধ্রুবক বানাইছেন, যেটার ভ্যালুটা তুমি এখানে দেখতে পারো। এটা হলো রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের একটা মানটা কি? রিডবার্গ ধ্রুবকের মানটা মুখস্থ করার চেয়ে আমি এভাবে মনে রেখেছিলাম যে আমি 10 থেকে উল্টা দিকে লেখা শুরু করবো। 10, তারপর 9, তারপর 9 এর পরে আমার একটু মাথাটা ঘুরে যাবে। মাথাটা ঘুরে গেলে 6টা উল্টে যাবে। 6, 7, 8। এইটা হলো আমার রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। ঠিক আছে, এটা হলো 10, 9, 9 পর মাথা ঘুরে গেলে 9 উল্টায় 6, তারপর 7, 8। আচ্ছা, এটা রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। এককটা ইম্পর্টেন্ট ভাইয়া, এককটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি এককটা ইম্পর্টেন্ট। পার সেন্টিমিটার মানে এটা কি সিজিএস একক, পার সেন্টিমিটারে আছে যেহেতু, তার মানে সিজিএস একক। আচ্ছা, এখন তোমার জাস্ট ম্যাথ করলেই হবে এটাতে। এটাতে মানে কোনো মানে পেঁচাপেচির কিছু নেই। হাইড্রোজেনের 7 শক্তি স্তর হতে সেকেন্ড শক্তি স্তরে আসলে ল্যামডা ইকুয়াল টু 1, মানে ল্যামডার ভ্যালু কত। তাহলে এখানে দেখো RH এর ভ্যালু বসাই দিতেছি 10, 9, 6, 7, 8, 1/n1। n1 হইল যেখানে ইলেকট্রনটা আসছে, আর n2 হইল যেখানে ইলেকট্রনটা ছিল। ইলেকট্রন আসছে কোথায়? দ্বিতীয়তে, তাহলে এখানে 2 স্কয়ার। আর 7th ইলেকট্রন থেকে আসছে, তাহলে 7 স্কয়ার। বেশ সুন্দর মতন হয়ে গেল। ক্যালকুলেটারে এটা বসাবা, বসা ইনভার্স করে দিবা, তাহলে তোমার ভ্যালুটা চলে আসবে। যেখানে যেটা আসবে ক্যালকুলেটারে বসাবা, বসে এটা ইনভার্স করবা, তাহলে তোমার ভ্যালুটা চলে আসবে। যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই সেন্টিমিটার আসবে। এরপর তুমি চাইলে এটাকে মিটার, ন্যানোমিটার বা অ্যামস্ট্রং, তোমার যেখানে প্রয়োজন হবে তুমি সেখানে নিয়ে যেতে পারো। সেন্টিমিটার আসবে এই কারণে, কারণ দেখো এগুলোর কিন্তু কোনো একক নেই। একক আছে একক আছে হলো তোমার রিডবার্গ ধ্রুবক, যেটা পার সেন্টিমিটার, এটা উল্টাইলে সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এই হলো তোমার রিডবার্গ ধ্রুবকের প্রথম টাইপের ম্যাথ। এখন তোমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া এখানে দেখো জেড নাই বা অ্যাটমিক নাম্বারটা নাই। কারণ হইলো রিডবার্গ ধ্রুবক এখানে যেটা বলতেছি এটা হলো হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবক। মনে রাখা গিয়ে ভাই এই মানটা কিন্তু এটা আর এইচ না, এইচ মানে হাইড্রোজেন মনে রাখি আমি। মানে নর্মাল থাকলে এটা হবে হাইড্রোজেন, কোনো কিছু না বলে দিলে হাইড্রোজেনেরটা হিসাব করতে হবে। কিন্তু যদি আমার বলে দেয় এটা সোডিয়ামের বা পটাশিয়ামের, তখন আমার জিনিসটা বদলে যাবে। কিরকম বদলে যাবে সেটা দেখো। তাহলে যেটা বলতেছিলাম যে কিভাবে চেঞ্জ হয় যখন আমার পরমাণুটা বদলে যায়। যখন আমার RH ফর আদার এলিমেন্ট, যেটাকে আমি RH প্রাইম বলতেছি, জেড স্কোয়ার ইন্টু RH, এই ভ্যালুটার সাথে তোমার জেড স্কোয়ার গুণ দিতে হবে, যেটা হলো অ্যাটমিক নাম্বারের বর্গ। জেড হলো অ্যাটমিক নাম্বার, জেড স্কোয়ার হলো অ্যাটমিক নাম্বারের বর্গ। ঠিক আছে, তাইলে আমরা অন্যান্য ইয়াগুলার মানে অন্যান্য মৌলগুলোর জন্য হিসাবটা করতে পারবো। কারণ বোর পরমাণু মানে বোর সাহেব কিন্তু মূলত হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেন পরমাণুর ইয়া নিয়ে এই কথাবার্তা বলছেন। ঠিক আছে, হাইড্রোজেনের বর্ণালী নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে। ঠিক আছে, যেই কারণে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল এরকম যে সব রকম হিসাব উনি হাইড্রোজেন দিয়ে করছেন, আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার তো 1। 1 কোথায় আছে, কোথাও স্কোয়ার আকারে আছে, কিউব আকারে আছে আমরা জানি না। পরবর্তীতে যখন আমরা অন্যান্য মৌল দিয়ে হিসাবগুলো করছি তখন এটা বোঝা গেছে যে এটা জেড স্কোয়ার থাকতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে তোমার এখানে 1/ল্যামডার ফর্মুলাটা কি হবে ভাই? RH প্রাইমের এখানে লিখতে হবে জেড স্কোয়ার ইন্টু RH, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন হলো এখানে ভ্যালু বসানোর কাজ। ভ্যালু বসানো তো ভাই কোনো ব্যাপার না। যে দেখো লিথিয়ামের থার্ড শক্তি স্তরে ফার্স্ট শক্তি স্তরে, থার্ড শক্তি স্তর হতে ফার্স্ট শক্তি স্তরে ইলেকট্রন আসলে ল্যামডা কত? তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যাটমিক নাম্বার 3, তাহলে 3 স্কয়ার। রিডবার্গ ধ্রুবক তো জানি 10, 9, 6, 7, 8। 1 ইলেকট্রন আসছে কোথায়? ফার্স্টে 1 স্কয়ার মাইনাস ইলেকট্রন ছিল কোথায়? 1/1/3 স্কয়ার। এটার এখান থেকে তোমার ল্যামডা আসবে, এরপর ওটাকে উল্টায় দিলে তুমি এখান থেকে যেটা আসবে সেটা হলো 1/ল্যামডা, উল্টায় দিলে তুমি ল্যামডা পেয়ে যাবে। যেটা হলো 1.139 ইন্টু 10⁻⁻6। যেহেতু এটা সেন্টিমিটারে আছে, পার সেন্টিমিটার এটার ভ্যালু হবে সেন্টিমিটার। এখান থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে লিথিয়ামের জন্য আমি কিভাবে এই সবগুলো করবো, ল্যামডার ভ্যালু কিভাবে বের করবো। দেখো আমার এনার্জিরও প্রয়োজন হচ্ছে না, জাস্ট চেঞ্জ হচ্ছে এতটুকু যে আমার জেড স্কোয়ার ইয়ে করতে হইতেছে বিকজ এইখানে আমার লিথিয়াম আছে, যেটা হাইড্রোজেন না, যেটা অন্য একটা পরমাণু, যেই কারণে তার অ্যাটমিক নাম্বারটা বদলে গেছে। এতক্ষণ হাইড্রোজেন হিসাব করতে করতে আমরা হাইড্রোজেন নিয়ে সব কথাবার্তা বলি, এই কারণে এটা এরকম হয়েছে। ঠিক আছে,
আচ্ছা তুমি দেখো এখানে সূত্রগুলোর ভিতরে আমি কিছু সূত্র মুছে দিয়ে এটা সূত্র নতুন লিখছি। এই সূত্রটা তো ফেমাস না, কিন্তু এই সূত্রটা তোমার অনেক জায়গায় কাজে লেগে যাবে, ঠিক আছে? মানে নৈবর্তিকে এই সূত্র অনেক কাজে লাগে। এটা আননোন কোশ্চেনটা দেখলে আমার খুব পরিচিত মনে হবে না, কিন্তু এটা কাজে লাগবে। দেখো এটা দিয়ে তুমি রেখা সংখ্যা নির্ণয় করতে পারবা, এবং এটাই হলো আমার টাইপ 7। এটা দিয়ে হলো তুমি রেখা সংখ্যা নির্ণয় করতে পারবা। দিস ইজ মাই টাইপ 7, যেটা হলো রেখা সংখ্যা নির্ণয়। এখন হলো রেখা সংখ্যা কি ভাই? রেখা সংখ্যা হলো তোমাকে বলা হয়েছিল না যে এটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে নামে, তখন সে শক্তি ত্যাগ করে শক্তিগুলো বর্ণালী প্লেটে ছোট ছোট বর্ণালী রেখার উদ্ভব করে। কোথা থেকে কোথায় আসলে কতটুকু বর্ণালী রেখা রেখাটা কয়টা রেখায় ভাগ হওয়া থাকবে বা কয়টা বর্ণালী রেখা তৈরি হবে, এটার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটাই হলো এটা। যেমন তোমার যদি এখন এরকম ভাবে করি যে মনে করো হাইড্রোজেনই নেই ভেজাল কমাইতে, হাইড্রোজেনের 7th হতে 5th না, মনে করো 4th নেই, 4th শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসলে কতটি বর্ণালী রেখা দেখা যায়। তার মানে তোমার 7 থেকে শক্তি স্তরে নেমে আসতেছে, তাহলে কতটি বর্ণালী রেখা দেখা যাবে? তাহলে সূত্রটা লেখো n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন n2 কি? দেখো আগের বার যত জায়গায় বসাইছো, n1 হইলো ইলেকট্রন যেখানে আসছে, আর n2 হইলো ইলেকট্রন যেখানে ছিল। তাহলে n2 ইলেকট্রন ছিল কোথায়? 7। তাহলে n2 এর ভ্যালু গুলো হলো 7। তাহলে n2 এর ভ্যালু গুলো বসাই দাও। আর n1 যেখানে ইলেকট্রন আসছে 4, n1 এর ভ্যালু গুলো 4 বসাই দাও। তো হিসাব করলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 7 থেকে 4 বিয়োগ করলে 3 যোগ 1 4, কাটাকাটি করলে 2, 3 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 2 গুণ করলে 6, তার মানে 6টা বর্ণালী রেখা দেখা যাবে। এই হলো তোমার হাইড্রোজেন, এই হলো তোমার বর্ণালী রেখা কয়টা পাওয়া যাবে, রিডবার্গ ধ্রুবকের অঙ্ক, এবং কিভাবে রিডবার্গ ধ্রুবকের অঙ্কে যদি হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আসে তাহলে কি হবে না হবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা। রিডবার্গ ধ্রুবকের আরেকটা পার্ট আছে, যেটা হলো কি কালারের হবে, এটা কি অবলোহিত হবে না অতিবেগুনি হবে না দৃশ্যমান রেঞ্জের হবে, দৃশ্যমান রেঞ্জের হলে কোন কালারের হবে, এগুলো যদি বলা হয় তাইলে আমরা ওই অবিয়াতে যাবো। তাইলে আমরা সেটা আরেকটু ডিপ আলোচনা, সেটা আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ার হবে। এই ভিডিওতে আমি ম্যাথ গুলা কিভাবে করতে হবে না করতে হবে দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা কালারের ব্যাপারটা, কোন রেঞ্জে আছে তরঙ্গ দৈর্ঘ্য, সেই ব্যাপারগুলা, তারপর সিরিজের বিষয়গুলা একদম ক্লিয়ার করে দিব। আর নেক্সট ভিডিওতে আমরা আর ছোটখাটো কিছু ম্যাথ বা একটা এক্সেপশনাল টাইপের ম্যাথ দেখানো হবে, আয়নাইজেশন এনার্জি বের করার, সেগুলো দেখানোর মাধ্যমে আমাদের নেক্সট ভিডিওটা কমপ্লিট করবো। আজকের ভিডিও এ পর্যন্তই রেখে দিলাম। ম্যাথগুলো খালি একটা জিনিসই মাথায় রাখবা, এই ম্যাথগুলো সবসময় বলে আসবে সিজিএস এককে বসাও, ঠিক আছে? একটু সিজিএস এককের ইয়াগুলো একটু মুখস্থ করে নিয়ে কষ্ট করে সিজিএস এককে বসালে অঙ্কগুলো খুব সুন্দর মিলবে, ঠিক আছে? সে এসে একক দিয়ে মিলাইতে কষ্ট হবে। তোমাদের ভালোর জন্যই সিজিএস এককে সবগুলো অঙ্ক করে দিলাম। সো তোমরা করো এইসব ম্যাথের আবার কিছু কিছু জায়গায় শর্টকাট টেকনিক আছে, ওগুলো আমরা আগামীতে ক্লাস এই চ্যাপ্টারের শেষের দিকে শিখাই দিব। আগে আমরা বেসিকটা শিখতেছি। ওকে, সো ক্লাস শেষ।